আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমরা আরো কিছু প্রবলেম সলভিং এ চলে এসেছি। জেনেরিক প্রবলেম সলভিং এসএসসি বা দ্যাট মিনস ক্লাস 9, ক্লাস 10 এসএসসি এদের জন্য। যারা ইন্টারমিডিয়েট বা এইচএসসি তে আছেন, ফার্স্ট ইয়ারে আপনাদের ডায়নামিক্স বা গতি যে চ্যাপ্টারটা আছে, সেখানেও আপনাদের সাথে এই জিনিসটা মিলবে। তো আপনারাও চাইলে ফলো করতে পারেন। বাট মোস্টলি ক্লাস 9, 10 এর বা এসএসসি সিলেবাসে যারা আছেন, আপনাদের অধ্যায় ২ গতি থেকে আমরা আজকে কিছু প্রবলেম সলভিং করব। এই প্রবলেমগুলো যেগুলো আমরা আসলে সলভ করব আজকে, সেগুলো কিছু বোর্ড পরীক্ষায় এসেছে, কিছু বিভিন্ন স্কুলের বা মানে টেস্টে বা প্রি-টেস্টে এসেছে। তো এই প্রবলেমগুলো আমাদেরকে আমাদের অফলাইন ব্যাচের যে ভাইয়ারা পড়েন বা আপুরা পড়েন তারা আমাদেরকে দিয়েছেন। তো ওইখান থেকে আসলে আমরা এই প্রবলেমগুলো সলিউশন করব তাদের জন্য। বাকিদের জন্য উন্মুক্ত থাকলো। এনিওয়েজ অনেক কথাবার্তা বলে ফেলেছি। আমরা আমাদের অঙ্কে চলে যাই। ঠিক আছে? আমাদের আজকে ১ম যে প্রবলেমটা আমরা সলভ করব, খুবই চমৎকার। আগে পড়ি অঙ্কটা একবার, হ্যাঁ? বলা হচ্ছে একটি গাড়ি অমসৃণ পথে একটি গাড়ি অমসৃণ পথে সুষম মন্দন সৃষ্টি করে চলছে। ঠিক আছে? তার মানে তার হচ্ছে গিয়ে মন্দন যেটা মানে বেগ হ্রাস পাচ্ছে এবং বেগ হ্রাস একই হারে পাচ্ছে। আচ্ছা, এরপর বলছে গাড়িটির প্রথম ৪০ সেকেন্ডের গড় বেগ 18 কিলোমিটার পার আওয়ার। খুবই চমৎকার। বলেছে গাড়িটির প্রথম ৪০ সেকেন্ডের গড় বেগ হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার এবং যাত্রা শুরুর ১ মিনিট পরে আমাদেরকে বলছে যাত্রা শুরুর ১ মিনিট পরে তার বেগ হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার। ওকে, খুব ভালো কথা। এরপর গাড়িটি আরো কিছু দূর গিয়ে থেমে যায়। তার মানে ফাইনালি আসলে এই গাড়ির বেগটা 0 মিটার পার সেকেন্ড হয়ে যায় এবং আদি বেগটা কখনোই শূন্য না, এটা বুঝতেই পারছেন। দ্যাট ইজ বিকজ যেহেতু গাড়িটি অমসৃণ পথে সুষম মন্দন সৃষ্টি করে চলছে, দ্যাট মিনস এখানে আসলে কোনোভাবেই আমার আপনারা বুঝতে পারতেছেন যে আদিবেগ কখনো শূন্য হওয়া সম্ভব না, শেষ বেগ শূন্য। এনিওয়েজ আমাদের প্রশ্ন বলেছে যে গাড়িটির মন্দনের মান কত? মান কত মানে মন্দনের দিক তো আর চাই না, আমাদের কাছে মন্দনের মান কত জানতে চেয়েছে এবং গাড়িটি থামতে কত সময় লাগবে এবং মোট কত দূরত্ব অতিক্রম করবে। এই প্রশ্নগুলো আমাদের কাছে জানতে চেয়েছে। এনিওয়েজ তো আমরা তাহলে যেটা করব, অ্যাজ ইউজুয়াল যে কোনো একটা গাণিতিক সমস্যা সলভের জন্য আমরা প্রথমে চিত্র আঁকবো, তাই না? এটা আমি সবসময় বলেছি, বলতেই থাকবো। প্রথম কাজ হচ্ছে আমাদের চিত্র আঁকা। তো আমরা ধরে নেই আমাদের এই গাড়িটা যে অমসৃণ পথে চলছে, সেই অমসৃণ পথটা দেখতে এরকম একটা সাদা অমসৃণ পথ। ঠিক আছে? আমরা ধরে নেই এবং এই অমসৃণ পথের ও বিন্দু থেকে গাড়িটার অবজারভেশন আমরা শুরু করেছি। ঠিক আছে? আচ্ছা, এখন ও বিন্দুতে আমরা ধরছি t=0 মুহূর্ত এখান থেকে ঘটনা শুরু। এখন কত আদিবেগে আসলে যাচ্ছে সেটা আমরা জানি না। তো আমরা ধরে নেই যে গাড়িটি u মিটার পার সেকেন্ড আদিবেগে যাচ্ছে। শুধু আমরা এতটুকু জানি যে এই গাড়িটার আদিবেগটা শূন্য না। ওকে। প্রশ্ন মতে বলা হচ্ছে প্রথম ৪০ সেকেন্ডে গড় বেগ। তো আমরা ধরি যে t যখন ৪০ সেকেন্ড হচ্ছে তখন আমাদের এই গাড়িটা এ অবস্থানে চলে আসছে। ঠিক আছে? এখন আমাদের প্রশ্ন মতে যেহেতু মন্দন হচ্ছে, মন্দন মানে কি? মন্দন হচ্ছে গিয়ে গাড়ি যেই দিকে যাচ্ছে তার বিপরীত দিকে ত্বরণ কাজ করছে বা ঋণাত্মক ত্বরণ কাজ করছে। তো আমরা ধরে নিচ্ছি আমাদের এই গাড়ির জন্য মন্দন বা ত্বরণের দিকটা হচ্ছে এ থেকে ও বরাবর। যেহেতু গাড়িটাকে আমরা ও থেকে এ বরাবর যেতে দেখছি, সুতরাং মন্দন হচ্ছে আমাদের কোন দিকে? ও থেকে এ বরাবর। এ থেকে ও বরাবর মন্দন হচ্ছে। এনিওয়েজ তো এখন প্রশ্ন মতে আমাদের কাছে বলেছে যে গড় বেগ ও এ অবস্থানটা এই সমস্ত পথের জন্য ও এ পুরা পথের জন্য গড় বেগ বলেছে 18 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? এখন আপনারা যদি গড় বেগের সংজ্ঞাটা মনে রাখেন, আমরা গড় বেগের জন্য কিন্তু মোট অতিক্রান্ত পথ বা মোট অতিক্রান্ত দূরত্ব বা মোট সরণ একটা রোল প্লে করে, তাই না? তো আমরা ধরে নিচ্ছি এই ও এ অবস্থানটুকু আসলে এস মিটার সরণের অবস্থান। ঠিক আছে? সো ও এ ইকুয়ালস টু আমরা ধরে নিচ্ছি এস মিটার এবং আমাদের এই এস মিটার দূরত্ব অতিক্রম করতে টি ইজ ইকুয়ালস টু কতটুকু সময় লেগেছে? 40 সেকেন্ড সময় লেগেছে। সুতরাং আমরা যদি এখন এখানে গড় বেগের স্বাভাবিক যে সূত্র বা স্বাভাবিক যে সংজ্ঞা গড় বেগ, এটাকে আমরা ভি বার বা বার ভি দিয়ে প্রকাশ করি। আপনারা জানেন বার ভি ইকুয়ালস টু আমরা গড় বেগের জন্য কি বলতে পারি? বার ভি না, বার ভি বা ভি বার। এনিওয়েজ আমরা জানি গড় বেগ হচ্ছে গিয়ে বলেন বলেন সবাই কমেন্ট করে জানান মোট সরণ বাই সময় বা মোট সময়। ঠিক আছে? মোট সরণ বাই মোট সময়।
তাহলে এখন আমাদের এই চিত্র অনুযায়ী গড় বেগ কতটুকু হবে? ভি বার ইকুয়ালস টু মোট সরণ বলতে আমরা বুঝবো ও এ, এবং মোট সময় আমাদের এখানে টি লেগেছে। ঠিক আছে, ধরে নিচ্ছি টি এর মান 40, আমরা একটু পরে বসাবো। এখন প্রশ্ন মতে এই ভি বারের মান হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে আমাদের ভি বারের মান, তাই না? এখন এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কি করে নিব? আপনারা জানেন কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডের জন্য উপরে আমরা 1000 দিয়ে গুণ করব, কিলোমিটার থেকে মিটারে চলে গেল, আর নিচে হচ্ছে 3600 দিয়ে ভাগ করব, 3600 সেকেন্ড ফর 1 আওয়ার। এই তো মিটার পার সেকেন্ডে চলে আসলো। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করলে আপনারা দেখবেন এটার ভ্যালু আসে বেসিক্যালি 5 মিটার পার সেকেন্ড। এটা আমি আর দেখাচ্ছি না কি করে হচ্ছে, আমি ধারণা করে নিচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। না বুঝতে পারলে আসলে খুবই দুঃখজনক। 18 কে 3600 দিয়ে যদি আপনি ভাগ, 3600 কে যদি আপনি 18 দিয়ে ভাগ করেন, তাহলে এখানে আসা উচিত হচ্ছে গিয়ে মোটামুটি 200। আর এই 200 কে 1000 দিয়ে কাটাকাটি করলে আসবে 5। ঠিক আছে? এগুলো একটু মুখে, মুখে করার অভ্যাস করতে হবে আমাদেরকে। সো গড় বেগের মানটা কত? 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তাহলে আমরা প্রশ্ন মতে অবশ্যই এই কথাটা বলে ফেলতে পারি যে 5 মিটার পার সেকেন্ড বেগ ইকুয়ালস টু ভি বার ইকুয়ালস টু ও এর অবস্থান বা দূরত্ব হচ্ছে এস ডিভাইডেড বাই টি এর মান হচ্ছে 40 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে মোট অতিক্রান্ত দূরত্ব প্রথম 40 সেকেন্ডে যেই গাড়িটা সুষম মন্দনে ও অবস্থান থেকে এ অবস্থানে আসতেছে, এইটুকু সময়ের মধ্যে ভদ্রলোক গাড়িটা নিয়ে 40 ইন্টু 5 বা 200 মিটার পথ অতিক্রম করেছে। এটুকু আমরা বলে ফেলতে পারি। ঠিক আছে? আমরা কতটুকু পথ অতিক্রম করেছে এটা জানতে পারলাম। আচ্ছা, এরপরে আমাদের কি ইনফরমেশন আছে? এরপরে ইনফরমেশন আছে যাত্রা শুরুর 1 মিনিট পর গাড়িটার বেগ হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার। তো ধরে নেন যাত্রা শুরুর 1 মিনিট এই সময়টুকুর জন্য আমার এই গাড়িটা বি অবস্থানে আসছে। ঠিক আছে? তাহলে বি অবস্থানে আসার জন্য আমার টি ইকুয়ালস টু 60 সেকেন্ডস খরচ হয়েছে। এতটুকু সময় গেছে। দ্যাট মিনস আমরা আসলে বলতে চাচ্ছি এই ও থেকে বি পর্যন্ত আসতে, ও থেকে বি পর্যন্ত আসতে আমাদের সময় কতটুকু লাগছে? টি ইকুয়ালস টু 60 সেকেন্ড। ওবি পথ অতিক্রম করতে 60 সেকেন্ড টাইম লাগছে। তাহলে বি অবস্থানে আসার পর, বি অবস্থানে আসার পর তার একটা বেগ অবশ্যই আছে, সেই বেগটাকে আমরা ভি ধরে নিলাম বি অবস্থানে আসার পর। ঠিক আছে? তাহলে সেই বেগটা কত? আমাদের প্রশ্ন মতে বি অবস্থানে আসার পর যে বেগ, সেই বেগ ভি ইকুয়ালস টু হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার। আমাদের প্রশ্ন আপনারা দেখতেই পাচ্ছেন, তাই না? এখন আপনারা বুঝতে পারতেছেন যদি মানে 18 কিলোমিটার পার আওয়ার এই মানটা যদি আমাদের জন্য মানে 5 মিটার পার সেকেন্ড হয়, তাহলে অবশ্যই 9 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। একদম ঐকিক নিয়মে দেখাই দিলাম। এখন কিভাবে হইলো সেটা আপনারা একটু নিজেরা দেখে নিন। ঠিক আছে? তো অতটুকু আমি আসলে আপাতত বলতে যাচ্ছি না। তো ওবি অবস্থান আসার পর বি অবস্থানে এসে আমার গাড়ির বেগ 9 কিলোমিটার পার আওয়ার, এই যে প্রশ্নে বলে দিয়েছে সেইটুকু আমরা দেখে গেলাম। বলেছে এরপর গাড়িটি আরো কিছু দূর গিয়ে থেমে যায়। এরপর গাড়িটি আরো কিছু দূর গিয়ে থেমে যায়। দ্যাট মিনস আমি ধরে নিচ্ছি গাড়িটা যখন সি অবস্থানে আসতেছে তখন একটা অজানা সময় নিয়েছে। এইটি ইকুয়ালস টু কতটুকু জানি না। ঠিক আছে? সি অবস্থানে এসে গাড়িটি থেমেছে এবং এই সি অবস্থানে এসে কতটুকু সময় নিয়ে গাড়ি থেমেছে এটা আমরা জানি না। আমাদের প্রশ্নে কি কি বের করতে বলেছে? আমাদের প্রশ্নে প্রথমত বের করে দিতে বলেছে এই মন্দন কত। ঠিক আছে? মন্দনের মানটুকু বের করা লাগবে। এ 1 নাম্বার অজানা রাশি। 2 নাম্বার অজানা রাশি হচ্ছে ও থেকে সি পর্যন্ত যে রাস্তা আছে, এই জায়গাটাতে আমি লিখি ও থেকে সি পর্যন্ত যে রাস্তাটুকু আছে সেই রাস্তাটুকু কত? গাড়িটা মোট কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এই যে ও থেকে সি পর্যন্ত রাস্তাটা কতটুকু এবং এই ও থেকে সি পর্যন্ত আসতে কতটুকু সময় লেগেছে এটা আমাদের কাছে জিজ্ঞেস করেছে। ও থেকে সি পর্যন্ত আসতে এই ও টি ইকুয়ালস টু 0 থেকে শুরু করে সি টি ইকুয়ালস টু 1 পর্যন্ত আসতে টোটাল কতটুকু সময় লেগেছে এটা আমাদের কাছে জানতে চেয়েছে। ঠিক আছে? তো এখন আমরা কি করব? আমাদের প্রথমে যদি আমরা গ নাম্বারটা সমাধান করতে যাই, আমি একটু স্লাইডটা উল্টালাম। গ নাম্বারটা সমাধান করার জন্য আমার কাছে আসলে ও থেকে এ অবস্থান পর্যন্ত যে রাস্তাটুকু আছে, এই ও থেকে এ পর্যন্ত অবস্থানটাকে আমরা আগে কনসিডার করব। ঠিক আছে? এই ও অবস্থানটুকুকে আগে কনসিডার করব। তাহলে গ নাম্বারের সমাধানের জন্য আমরা ও এ পথের জন্য যদি চিন্তা করি, ও এ পথের জন্য আমরা টোটাল কতটুকু রাস্তা অতিক্রম করছে এস, এটা
এইখানে বের করেছি, দেখতে পাচ্ছেন আপনারা 200 মিটার পথ অতিক্রম করেছে, তাই না? তো আমরা প্রথমে যদি এরকম সূত্র লিখি, ও এ অবস্থানের জন্য s is equals to ut প্লাস হাফ এটি স্কোয়ার, যেখানে টি হচ্ছে কি ও এ অবস্থান পর্যন্ত আসতে সময়, ঠিক আছে? আমরা এই সমীকরণটা লিখে ফেলতে পারি ও এ অবস্থানের জন্য। ও এ অবস্থানের জন্য এস এর মান কত? এস এর মান হচ্ছে 200 ইকুয়ালস টু ও এ অবস্থানের ও বিন্দুতে আসলে কতটুকু বেগ ছিল ইউ মিটার পার সেকেন্ড, এটা আমাদের জানা নাই, সো এটা একটা অজানা রাশি। এটাকে আমরা ইউ অজানা রাশি হিসেবেই ট্রিট করি। কিন্তু আমরা জানি এইটুকু পর্যন্ত আসতে ভদ্রলোক 40 সেকেন্ড বা এই গাড়িটা 40 সেকেন্ড সময় নিয়েছে। ভালো কথা। প্লাস হাফ অফ ত্বরণ বা মন্দনের মান কতটুকু আমরা জানি না, যদিও মন্দন বলছে প্রশ্নে, আমরা স্টিল সূত্রের রক্ষার্থে আমরা এ এর মানটাকে পজিটিভ ধরতেছি, এ এর মান নেগেটিভ আসলে প্রমাণ হয়ে যাবে যে মন্দন আসছে, তো সূত্রের মতো করে আমরা রাখছি, ঠিক আছে? আচ্ছা, ইনটু সরি ইনটু 40 স্কয়ার, ঠিক আছে, ইনটু 40 স্কয়ার। আর 40 স্কয়ার মানে হচ্ছে গিয়ে কত? 1600। সো 1600 কে 2 দিয়ে ভাগ করলে আসবে 800। আমি এই ইকুয়েশনটাতে তাহলে লিখতে পারি 200 ইকুয়ালস টু 40u প্লাস 800, ঠিক আছে? এখন আমরা যদি একটা কাজ করি, পুরা সমীকরণটাকে 40 দিয়ে ডিভাইড করে, এই পুরো সমীকরণ 200 ইকুয়ালস টু 40u প্লাস 400 টা যদি 200 দিয়ে আমরা, সরি 200 না, মানে কি বলে 40 দিয়ে ডিভাইড করি, তাহলে 200 ডিভাইড বাই 40 ইকুয়ালস টু আসবে 5 ইকুয়ালস টু u প্লাস 20a, এরকম একটা সমীকরণ আসবে। এটাকে আমরা আপাতত 1 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে? এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো অজানা রাশি আছে, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে এ। তো দুটো অজানা রাশি সমাধান করার জন্য আমাদের অ্যাটলিস্ট দুটো সমীকরণ দরকার। আমাদের আসলে যদিও লাগবে শুধুমাত্র এ আপাতত গ নাম্বার সমাধান করার জন্য, বাট স্টিল আমাদের কাছে যেহেতু দুটো অজানা রাশি চলে এসেছে, আমরা ও এ পথের পাশাপাশি এবার অভিপথ নিয়ে কথা বলবো। কেন অভিপথ নিয়ে কথা বলবো? কারণ আমাদের প্রশ্নে বলেছে যে যাত্রা শুরুর 1 মিনিট পর, এবং আমাদের প্রশ্ন আমরা এখানে ধরেও নিয়েছি যাত্রা শুরুর 1 মিনিটের মধ্যে আমাদের এই গাড়িটা ও থেকে বি পর্যন্ত চলে এসেছে এবং টাইম লেগেছে টি ইজ ইকুয়ালস টু 60 সেকেন্ড, তাই না? তাহলে এই ওবি অংশের জন্য যদি চিন্তা করি, তাহলে আবারও আমাদের ও বিন্দুটা একটা কমন বিন্দু এবং ও বিন্দুতে আদিবেগ কত? ইউ, একই আদিবেগ চলে আসতেছে, তাই না? সো ওবি পথের জন্য আমরা যদি বলি দূরত্ব হচ্ছে এস, আমরা জানি না দূরত্বটুকু কত, এই এস এর মান আমরা একটু পরে ইউজ করব বা পরে বসাবো, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা আছে, মাত্র মাত্র আমার এই এস এর কথা বলতে বলতে মাথায় আসলো যে আমরা তো বি অবস্থানে আসার পর, এই বি অবস্থানে আসার পর যে বেগ ভি, এই ভিটা যে কত সেটা তো জানি, শেষ বেগটা কত আমরা জানি, তাই না? এবং সময় কতটুকু লেগেছে সেটাও জানি, তাই আমার এস এর সূত্রে আসলে যাওয়ার দরকার নাই। আমরা বলতে পারি ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, শেষ বেগ ইকুয়ালস টু আদিবেগ প্লাস ত্বরণ ইন্টু গতিকাল বলে ফেলতে পারি। এবং ভি এর মান এখানে আমরা জানি 2.5 মিটার পার সেকেন্ডে বসাবো। ইউ কতটুকু আমরা জানি না, এ ইন্টু 60। এই তো চমৎকার করে আমাদের কাছে 2 নাম্বার অজানা রাশিটা চলে আসছে। দেখেন 2 নাম্বার অজানা রাশি কিন্তু আমাদের কাছে চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এই 1 আর 2 সমাধান করা। যদি আমি 2 নাম্বার সমীকরণ মানে অজানা রাশিটা, মানে 2 নাম্বার সমীকরণকে আসলে 1 নাম্বার সমীকরণ দিয়ে ফেলছি। দিস ইজ মাই ব্যাড। সো আমরা এখন যেটা করব, 1 নাম্বার এবং 2 নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 2টা অজানা রাশি, মানে 2টা সমীকরণ আছে। 1 এবং 2 এই 2টা সমীকরণ সমাধান করব। এখন এই সমাধান করার জন্য আপনার বেশি কিছু করা লাগবে না। আপনি জাস্ট যদি 1 নাম্বার থেকে 2 নাম্বারটা বাদ দেন, ঠিক আছে? দেখেন 5 ইকুয়ালস টু ইউ প্লাস 20a এবং 2.5 ইজ ইকুয়ালস টু ইউ প্লাস 60a। দুটি সমীকরণ নিচে নিচে লেখেন এবং তারপর জাস্ট উপরের 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণটা বিয়োগ করেন। তাহলে এখানে মাইনাস সাইন আসবে একটা, এখানে মাইনাস সাইন আসবে একটা, এখানে মাইনাস সাইন আসবে একটা। এই ইউ কাটাকাটি করে ফেলে। 5 থেকে 2.5 বাদ দিলে আমার একটা 2.5 থাকে, ইকুয়ালস টু 20 থেকে 60 বাদ দিলে আপনারা বুঝতেই পারতেছেন মাইনাস 40a আসবে, তাই না? তো এখান থেকে তাহলে আমরা a ইকুয়ালস টু বলতে পারি, কত বলতে পারি? 2.5 ডিভাইডেড বাই 40। বেশ চমৎকার, মানে খুবই ছোট একটা ত্বরণের মান, মন্দনের মান আসছে 0.0625 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড, ঠিক আছে? আমার কিছু করার নাই আসলে, মানগুলো এরকম, সমীকরণটা এরকম এসেছে। ভুল যদি হয় তাহলে ক্ষমা করে দিবেন, ঠিক আছে? বাট আপাতত আমার কাছে মনে হচ্ছে না ভুল হয়েছে, আমার কাছে মনে হচ্ছে এটাই সমীকরণের মান আসা উচিত, এরকমই আসা উচিত। সো এই হচ্ছে গিয়ে 0.0625 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাই হচ্ছে মন্দনের মান।
মানে বেসিক্যালি আপনারা বুঝতে পারতেছেন এখানে একটা মাইনাস সাইন আসবে। আমি মাইনাস সাইনটা অতি আবেগে দিতে ভুলে গেছি। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। তো মাইনাস সাইন লেখা দেওয়ার পর সুতরাং আপনাদের যেহেতু দেখেন আপনাদের মন্দনের মান চেয়েছে, তাই না? তো মন্দনের মান কমা 0.0625 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই হবে আপনাদের উত্তর। ঠিক আছে? আপনারা কিন্তু ওই যে শুধুমাত্র a ইকুয়ালস টু লিখে ওইটুকু শেষ করে দিতে পারবেন না। তাহলে কিন্তু ঝামেলা হবে। পরীক্ষায় নাম্বার দিবে না। ঠিক আছে? ওকে। আশা করি আপনারা গ নাম্বার সমাধানটা বুঝতে পারছেন। এবার আমরা ঘ নাম্বার সমাধানে চলে যাই। ঘ নাম্বার প্রশ্নে কি বলেছিল? ঘ নাম্বার প্রশ্নে আমাদের কাছে বলেছিল যে গাড়িটি থামতে কত সময় লাগবে এবং মোট দূরত্ব কতটুকু অতিক্রম করবে। খুব ভালো কথা। এখন আমরা এই মোট দূরত্ব অতিক্রম করতে কতটুকু মানে কি এই ব্যাপারটা জানার জন্য আমাকে আসলে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইউ কত। এই আদিবেগটা কত ছিল সেটা আমাকে জানতে হবে। যেহেতু আমরা মন্দনের মান এখানে পেয়ে গেছি যে কোনো একটা সমীকরণে ধরেন আপনি ১ নম্বর সমীকরণে আসেন। ১ নং সমীকরণটা আমরা যদি আবার লিখি 5 is equals to u plus 20a এখানে যদি আপনারা শুধু a এর মানটা বসায় দেন 5 equals to u plus 20 into minus 0.0625 এটা যদি বসায় দেন এবং তারপর ক্যালকুলেশন করেন তাহলে আমাদের জন্য আসে 5 equals to u plus 1.25 20 কে মাইনাস 0. ও এখানে একটা মাইনাস এন হবে যেটা বলছিলাম 20 কে মাইনাস 0.0625 দিয়ে ডিভাইড করলে মাইনাস 1.25 আসে এটাকে আপনি পক্ষান্তর করে ওই পাশে পাঠিয়ে দেন তাহলে u ইকুয়ালস টু আসবে 5 প্লাস 1.25 যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে 6.25 u আদিবেগ হচ্ছে 6.25 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? আমরা আদিবেগ পেয়ে গেছি। সো আদিবেগ যদি পেয়ে যাই, এখন আমাদের কাজ হচ্ছে প্রথমে কতটুকু পথ অতিক্রম করবে এটা বের করা। ঠিক আছে? কতটুকু অবশ্য আপনারা যদি চান আপনারা সময় বা গতিকালটাও বের করতে পারেন। গতিকাল কি করে বের করতে পারেন? দেখেন v is equals to আমরা যদি পুরো ওসি পথের জন্য এবার চিন্তা করি ওসি পথ সম্পূর্ণ ওসি পথ এই সি বিন্দুতে এসে থেমে যাবে তো তো সি বিন্দুতে এসে থেমে যাবে যেহেতু সি বিন্দুতে বেগটাকে আমরা মনে করেন এবার বললাম ভি প্রাইম কথার কথা সি বিন্দুতে বেগটাকে বললাম হচ্ছে কি আমরা কতটুকু ভি প্রাইম তাহলে সি বিন্দুতে আপনারা জানেন যে ভি প্রাইমের মান যেহেতু থেমে যাবে বলছে দ্যাট মিন্স ভি প্রাইম ইকুয়ালস টু হচ্ছে 0 মিটার পার সেকেন্ড শুরুতেই বলেছিলাম যে এটার শেষ বেগ হবে 0 তাহলে আমরা ওসি পথের জন্য ভি প্রাইম ইকুয়ালস টু বলতে পারি ইউ প্লাস এটি তাই না তাহলে ভি প্রাইমের মান কত ভি প্রাইমের মান হচ্ছে 0 ইউ এর মান কত 6.25 প্লাস এ এর মান আপনারা জানেন একটু পরে বসাই ইনটু টি ঠিক আছে সো আমরা যদি পক্ষান্তর করি টি এর মান আসবে 6.25 ডিভাইডেড বাই এ বা 6.25 ডিভাইডেড বাই মাইনাস 0.0625 আমার মনে হয় 10 বা 100 এরকম টাইপের কিছু একটা মান আসবে ডিভাইডেড বাই 0.0625 100 অ্যাজ আই সেড মানে বুঝতেই পারতেছেন 6.25 আর নিচে 0.0625 দশমিক দুইটা ঘর এদিক সেদিক আমিও যে কেন আসলে এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করলাম জানি না আপনারা প্লিজ আমার মতো এরকম কাজ করবেন ঠিক আছে আমি বুড়া হয়ে গেছি আমার ব্রেন কাজ করে না তো এই জন্য আমি ক্যালকুলেটর ইউজ করে বলতেছি যে টি ইকুয়ালস টু 100 সেকেন্ড ভদ্রলোক 100 সেকেন্ড পর্যন্ত ভদ্রলোক মানে ভদ্র গাড়ি আর কি ভদ্র গাড়ি 100 সেকেন্ড পর্যন্ত গতিশীল থাকবে আপনারা প্লিজ এই ক্যালকুলেশনটা মুখে মুখে করবেন মুখে মুখে করার মতো ক্যালকুলেশন ঠিক আছে এত মুখে মুখে করতেছি না ক্যালকুলেটর টিপাচ্ছি বলে ধরেন 18 মিনিট ধরে একটা অঙ্ক করতেছি আপনারা কিন্তু ভাই বোর্ড পরীক্ষায় 18 মিনিট ধরে একটা অঙ্ক করার সময় পাবেন না বুঝছেন তো অবশ্যই ফাস্টার হইতে হবে এবং আমরা যেহেতু গতিকাল পেয়ে গেছি সময় মানে সময় পেয়ে গেছি তাহলে কতদূর পথ অতিক্রম করবে সেটাও বের করতে পারবো এস ইকুয়ালস টু ওসি পথের জন্য অবশ্যই আবারও ওসি পথের জন্য অফিসার ইনচার্জ ওসি এস ইকুয়ালস টু আমরা বলতে পারি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমার জাস্ট মান বসাইতে হবে ইউ এর মান হচ্ছে 6.25 ইনটু টাইম হচ্ছে 100 প্লাস হাফ ইনটু 0.0625 ইনটু 100 স্কোয়ার ঠিক আছে যেহেতু আমার মাথার জন্য মোটামুটি 100টাকে ডানে লিখতে পারলাম না তো একটু নিচেই লিখলাম এখন পুরো ক্যালকুলেশনটা করি 6.25 আরে দুইটা পয়েন্ট 6.25 ইনটু 100 প্লাস 0.5 ইনটু মাইনাস 0.0625 ইনটু 100 স্কোয়ার আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ভুল করছি সেই ভুলটা হচ্ছে এইখানে একটা মাইনাস সাইন দিতে হতো ঠিক আছে এই জায়গায় যদি মাইনাস সাইনটা না দেন দেখছেন এই যে মাইনাস সাইন এখানে দিতে হবে এই মাইনাস সাইন যদি না দেন তাহলে কিন্তু ভুল হবে
ঠিক আছে, অথবা আপনি এখানেও মাইনাস সাইন দিতে পারেন, আর নাইলে আপনারা এই জায়গাতেও মাইনাস সাইন দিতে পারেন, যে কোনো এক জায়গায় মাইনাস সাইন অবশ্যই দিয়ে দিবেন। ঠিক আছে, তো পুরাটা ক্যালকুলেশন করলে আমার মান আসবে 312.5 মিটার। তাহলে এই ভদ্র গাড়ি 312.5 মিটার পথ অতিক্রম করবে। ঠিক আছে, বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের অঙ্ক। অঙ্কটা খুবই চমৎকার, খুবই ভালো লাগছে আমার অঙ্কটা আসলে। যেই দিয়েছেন শাহরিয়ার কাদের ভাই। ঠিক আছে, চমৎকার ভাই, থ্যাংক ইউ সো মাচ। এনিওয়েজ, পরবর্তী প্রবলেমে যাই তাহলে আমরা। এই অঙ্কটা তো হয়েই গেল সমাধান। পরবর্তী অঙ্ক বলা হচ্ছে একটি 200 গ্রাম ভরের বস্তুকে 9.8 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। খুব ভালো কথা। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদের চিত্র আঁকা। অঙ্ক সলভ করতে গিয়ে প্রথম কাজ আমরা যেটা করব, চারুকলার স্টুডেন্ট হয়ে যাব, চিত্র আঁকতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে মনে করি আমাদের একটা ভূমি বা গ্রাউন্ড। এই ভূমি থেকে আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে একটা বস্তুকে উপরের দিকে টার্গেট করব। ওফ চমৎকার, আমি আঁকতে চেয়েছিলাম আসলে একটা সন্দেশ, হয়ে গেছে একটা বক্স। ওর সন্দেশ সন্দেশ মানে আমি গোল সন্দেশ আঁকতে চেয়েছি, এই চারকোনা সন্দেশ হয়েছে, সন্দেশই তো। এনিওয়েজ, তো এই একটা 200 গ্রাম এই ভরের বস্তুটা, এম বলছে 200 গ্রাম। 200 গ্রাম মানে আমরা যদি এটাকে কিলোগ্রামে কনভার্ট করি তাহলে 0.2 কিলোগ্রাম, এসআই তে কনভার্ট করে ফেললাম, খুব ভালো কথা। এই 0.2 কিলোগ্রাম ভরের যে বস্তুটা আছে এটাকে আমরা খাড়া ঊর্ধ্বে নিক্ষেপ করব। খাড়া ঊর্ধ্বে কত বেগে নিক্ষেপ করব? 98 মিটার পার সেকেন্ড বেগে। সো করলাম 90, ইউ ইকুয়ালস টু 98 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলাম আমরা। চমৎকার। প্রশ্ন করছে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এটা হচ্ছে গ নাম্বারের প্রশ্ন। তো সর্বোচ্চ উচ্চতায় উঠবে মানে কি? সর্বোচ্চ উচ্চতায় উঠবে মানে যার উপরে সে আর উঠতে পারবে না। তো ধরে নিচ্ছি এই যে উপরে একটা দাগ রাখছি, এই অবস্থানটাই ধরেন আমি নিচে এ অবস্থান থেকে যাত্রা শুরু করছি, উপরে এটা হচ্ছে বি অবস্থান। বি অবস্থানে আইসাই ভদ্রলোক আর উপরে যেতে পারবে, এটাই তার সর্বোচ্চ উচ্চতা। তার মানে আমরা একটা কথা বুঝতে পারি যে সর্বোচ্চ উচ্চতায় আইসা এই বস্তুর বি বিন্দুতে আইসা শেষ বেগ যেটা হবে, সেই শেষ বেগ হয়ে যাবে 0 মিটার পার সেকেন্ড। একদম প্লেন অ্যান্ড সিম্পল, 0 মিটার পার সেকেন্ড। এখন আপনারা আমাকে বলেন এই বস্তুর সরণ কোন দিকে হয়েছে? আপনাদেরকে বুঝতে হবে এটা মুক্তভাবে পড়ন্ত বস্তুর অঙ্ক হলেও আমার এখানে গতির সমীকরণটাকে গতির সমীকরণের মতো রাখতে হবে। গতির সমীকরণ প্রত্যেকটা ভেক্টর রাশির জন্য ভেক্টর রাশির দিকের উপর নির্ভর করে, দ্যাট ইজ বাই দিকগুলোকে ঠিকঠাক মতো চিন্তা করতে হবে, চিনতে পারতে হবে। এ থেকে একটা বস্তু যাত্রা শুরু করছে আর বি বিন্দুতে এসে পৌঁছাইছে, তাহলে এ বিন্দুটা হচ্ছে আদি অবস্থান, বি বিন্দুটা হচ্ছে এই বস্তুর শেষ অবস্থান। তাহলে বস্তুর সরণ কোন দিকে হয়েছে আপনারা পড়ছেন নিশ্চয়ই, সরণ হচ্ছে সবসময় আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। তাহলে আমাদের এই চিত্র অনুযায়ী বস্তুর সরণ হচ্ছে সোজা উপরের দিকে। আমরা বললাম এই সরণটাকে ওয়াই, এই সরণটাকে আমি কত বললাম? ওয়াই। তো এই ওয়াইটাকে আমরা বলবো হচ্ছে উলম্ব সরণ। ওয়াইটাকে কি বলবো? উলম্ব সরণ। আপনারা অনেকে এই ওয়াইটাকে উচ্চতা বলে অভ্যস্ত, বাট আমি এটাকে উলম্ব সরণ বলবো, বিকজ উচ্চতা একটা স্কেলার রাশির মতো শোনায়, উলম্ব সরণ একটা ভেক্টর রাশি যার দিক আছে, এবং এখানে ভেক্টর রাশির দিক হচ্ছে সোজা উপরের দিকে। খুব ভালো কথা। এবং এই অবস্থায় পুরোটা বস্তুর উপর অভিকর্ষ বল ছাড়া আর কোনো বল কাজ করে নাই, এটা আমরা জানি। তো অভিকর্ষ বল সবসময় বস্তুর উপর কোন দিকে কাজ করছে? নিচের দিকে। মানে এই যে বস্তু আছে, বস্তুর ওজন সবসময় নিচের দিকে কাজ করে। অভিকর্ষ বল মানে কি? অভিকর্ষ বল মানে আসলে বস্তুর ওজন, এবং বস্তুর ওজন সবসময় কোন দিকে কাজ করে? খাড়া নিচের দিকে কাজ করে। একদম প্লেন অ্যান্ড সিম্পল। এবং নিচের দিকে কাজ করে মানে অভিকর্ষ যে ত্বরণটা আছে সেই ত্বরণটাও কোন দিকে কাজ করতেছে? খাড়া নিচের দিকে কাজ করতেছে। এখন আপনারা জানতে চাইতেছেন গ নাম্বার প্রশ্নে যে বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। এই জানার জন্য আপনি আমাকে ডাটা দিচ্ছেন কি কি? ডাটা দিচ্ছেন শেষ অবস্থানে তার বেগ কত আছে সেটা ডাটা দিচ্ছেন, আদি অবস্থানে বেগ কত আছে সেটা ডাটা দিচ্ছেন, তার উলম্ব সরণ হয়েছে এটা বলতেছেন, খুব ভালো কথা। কিন্তু উলম্ব সরণটা আপনি জানতে চাইতেছেন, এবং একটা ত্বরণ আছে, ত্বরণটাকে আপনারা অভিকর্ষ ত্বরণ নামে ডাকেন, এবং এই অভিকর্ষ ত্বরণের মানও আপনারা জানেন ফিক্সড 9.81 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো আমরা তাহলে খুব সিম্পলি ওই যে একটা সূত্র আছে না গতির সমীকরণ, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এস, এটা ইউজ করব। কিন্তু যেটা করব সেখানে হচ্ছে কি চিহ্নগুলাকে ঠিকঠাক মতো দিব। দেখেন আমার এখানে ভি কোন দিকে আছে? উপরের দিকে। ইউ কোন দিকে আছে? উপরের দিকে। এবং উলম্ব সরণ কোন দিকে আছে? উপরের দিকে। দেখেন তিনটারই ভেক্টর ডিরেকশন কোন দিকে? উপরের দিকে। আমি আবারও বলি, শেষ বেগ ভি উপরের দিকে, উলম্ব সরণ ওয়াই উপরের দিকে,
এবং আদিবেগ ইউ উপরের দিকে, শুধুমাত্র একজন নিচের দিকে আছে, সেটা কে? সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। যদিও 3 জায়গায় দিছি বোঝানোর জন্য, বাট আসলে সে একাই নিচের দিকে আছে। তো যেহেতু এইখানে আমার উপরে এবং নিচে দুই দিকেই ভেক্টর আছে, তো দ্যাট ইজ ওয়াই আমরা যে কোনো একটা দিকটাকে পজিটিভ ধরে নিব, এবং আমি আমার এই অঙ্কের জন্য ধরে নিচ্ছি ওয়াই অক্ষের উপরের দিকটা পজিটিভ, ঠিক আছে, নিচের দিকটা না, উপরের দিকটা পজিটিভ। তাহলে সেই অনুযায়ী আমি যদি এই ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as সূত্রটা এ বি পথের জন্য কাজে লাগাইতে চাই, এ বি পথের বি বিন্দুতে শেষ বেগ হচ্ছে ভি, ভি স্কোয়ার লিখবো। এ বি পথের এ বিন্দুতে আদিবেগ হচ্ছে ইউ, ইউ স্কোয়ার লিখবো, প্লাস 2 ইন্টু মাইনাস জি। মাইনাস জি কেন? কারণ ইউ এবং বি যেই দিকে, বা এইচ ইউ উলম্ব সরণ ওয়াই যেদিকে, তার বিপরীত দিকে আমার অভিকর্ষ ত্বরণটা আছে। দ্যাট ইজ বাই মাইনাস জি ইন্টু ওয়াই। দ্যাট সিম্পল। সো এখন আপনারা সর্বোচ্চ উচ্চতা এই যে ওয়াই যদি বের করতে চান, তাহলে আপনি কি করবেন বুঝেন? আপনাকে আগে যেটা করতে হবে, এই ভি স্কোয়ারের সাথে এই ইউ স্কোয়ারকে আপনার একসাথে নিয়ে আসতে হবে। সো বাম পক্ষের ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটা আপনারা লিখবেন অবশ্যই। আর ডিভাইডেড বাই আপনারা কি করবেন? ডিভাইডেড বাই আপনারা লিখবেন মাইনাস 2g। ঠিক আছে, একদম প্লেন অ্যান্ড সিম্পল। ওকে, ভালো কথা। এই যে লিখছেন আপনারা, এখন এখানে আপনি আমাকে বলেন ভি শেষ বেগ এটার মান কত? 0 না? সো ভি শেষ বেগ এটার মান যেহেতু 0, আপনি যদি এখানে 0 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস 2g বসান, তাহলে এই যে সামনে একটা মাইনাস দিছি আমরা 2g এর আগে, এই মাইনাসের উপর একটা মাইনাস আছে না, দুইটা মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে না? তাহলে আপনারা y ইকুয়ালস টু বলতে পারবেন ইউ স্কোয়ার বাই 2g। ওকে, এবার আপনার কাজ হচ্ছে মান বসানো। ইউ স্কোয়ার মানে কত? ইউ স্কোয়ার মানে হচ্ছে 98 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু জি মানে কত? 9.81। ব্যাস, মান বসাইছেন। এবার আপনারা জাস্ট ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনটা করে ফেলে চলেন। 98 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 9.81 আসতেছে 489.5 মিটার। ব্যাস, এই বস্তুর উলম্ব সরণ সর্বোচ্চ 489.5 মিটার। ইটস দ্যাট সিম্পল। বুঝতে পারছেন? এই হচ্ছে কি আমাদের গ নাম্বারের সমাধান। এবার আসেন ঘ নাম্বারটা। গ নাম্বারটা যতটা সহজে সমাধান করছি, ঘ নাম্বারটা আসলে অতটা সহজে হবে না। ঘ নাম্বারটা একটু ট্রিকি। বলা হয়েছে বস্তুকে যদি 100 মিটার উপর থেকে ওই একই বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হতো, তাহলে আমার এখন ঘ নাম্বারের জন্য পার্টি বদল লিয়া সালা, মানে ইমোশনস বদল গয়ে, ওই যে কি জানি একটা ডায়লগ আছে না পাকিস্তানি ওই লোকটার, যাই হোক ওইরকম একটা সিচুয়েশন, ঘটনা অন্যরকম হবে এখন। ঠিক আছে, চলেন দেখি ঘটনাটা আসলে কেমন। মনে করি এই হচ্ছে কি আমাদের জন্য ভূপৃষ্ঠ, ভূমি। এই ভূমির উপরে মনে করেন এবার 100 মিটার উচ্চতার একটা দালান আছে, 10 তলা একটা বিল্ডিং মনে করেন আপনি। ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে তৌফিক দিক সবাইকে একটা করে 10 তলা বিল্ডিং তোলার জন্য। তো এবং অবশ্যই ভূমিকম্প যেন প্রতিরোধকারী বিল্ডিং হয়। ঠিক আছে, নিয়ম মাফিক, নিয়ম মেনে আপনারা বিল্ডিং তুলবেন, এই দোয়া করি। এরকম একটা বিল্ডিং সবাই তুলছেন। বিল্ডিং তোলার পরে বিল্ডিং এর উপরে দাঁড়ায় এই যে সন্দেশটা আছে, সন্দেশটা এবার বিল্ডিং এর উপরে নিয়ে গেছেন আপনারা। ঠিক আছে, যেখানে বিল্ডিং এর যে উচ্চতা, বিল্ডিং এর উচ্চতাটা কত বলছি আমরা? বিল্ডিং এর উচ্চতাটা বলছি আমরা h ইকুয়ালস টু 100 মিটার। ঠিক আছে, তো এই 100 মিটার উচ্চতার একটা বিল্ডিং এর উপরে উঠে আপনারা এবার কি করতেছেন? খাড়া উপরের দিকে একটা এই সন্দেশ ছুঁড়ে মারতেছেন। উফ, সন্দেশটার মাথার উপর দিয়ে সোজা দাগ হইতেই আছে না, সন্দেশটা আসলে বাঁকা তো এই জন্য। যাই হোক, এই দিলাম সোজা দাগ। ইউ ইকুয়ালস টু আপনারা বলতেছেন 98 মিটার পার সেকেন্ড বেগে তাহলে ছুঁড়ে মারবেন। খুব ভালো কথা। সন্দেশটারে আপনি যখন উপরে মারবেন, উপরে মারার পর সে তো আর নিচে নামবে না, সে তো উপরে যাবে কিছুক্ষণ। কিন্তু আপনার প্রশ্নে বলছেন যে সে কিছুক্ষণ পরে কোথায় আসবে? সে উপরে উঠে তারপর নিচে আসবে। আসলে এরকম হওয়ার কথা না, এটা একটু এরকম বাঁকা হয়ে আসার কথা। দেখি এরকম বাঁকা হয়ে আসলে কোন সেই পাশে কিনা। এই তো মোটামুটি আসছে আর কি, এইটাকে মোটামুটি দেওয়া গেছে, কিন্তু তাও হয় নাই। দেখি আরেকবার ট্রাই করে দেখি। এই হচ্ছে গিয়ে এই রকম হওয়ার কথা। ঠিক আছে, দেখি এই শেপটা হয় কিনা। তাও ধরেন হয়েছে, এরকম কিছু একটা হবে। আচ্ছা যাই হোক, কি হচ্ছে? আপনারা বস্তুটাকে 100 মিটার উচ্চতা থেকে একই বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করবেন এবং তারপর বলছেন ভূমিতে তাকে ফিরে টানবেন, ভূমিতে ফিরে আনবেন।
তাহলে আপনি এখান থেকে ছুঁড়ে মারছেন, ভদ্রলোক উপরে যাবে, উপরে যেয়ে কিছুক্ষণ পর সে আবার নিচে নামবে এবং নিচে নেমে এই যে ভূমিতে সে টাচ করলো। ঠিক আছে? আমার সন্দেশটা এখন কোথায় আছে? মাটিতে আছে। সন্দেশটাকে আমি ধরেন এবার হলুদ কালার দিয়ে দেব। মাটিতে যখন আসছে, যেহেতু অনেক লম্বা পথ পাড়ি দিছে, তার হচ্ছে গিয়ে ভয়ে হলুদ হয়ে গেছে। ঠিক আছে? তো যখন সে এই যে হলুদ হয়ে মাটিতে পড়তেছে, ভূপৃষ্ঠে আঘাত করতেছে, আঘাত করার মুহূর্তে তার যে বেগ, শেষ বেগ, সেই শেষ বেগটা কোন দিকে? নিচের দিকে। ভালো মতো বুঝেন। আঘাত করার মুহূর্তে তার শেষ বেগ নিচের দিকে, কিন্তু যেই মুহূর্তে আপনি তাকে ছুঁড়ে মারছিলেন, সেই ছুঁড়ে মারার মুহূর্তে কিন্তু ভাই আপনার এই বস্তুটার আদিবেগ ঊর্ধ্বমুখী ছিল, খাড়া ঊর্ধ্বে নিক্ষেপ করছেন। ঠিক আছে? ওকে, ভেরি গুড। এখন বুঝেন আমার আদি অবস্থান কোথায়? আদি অবস্থান হচ্ছে গিয়ে এই যে বিল্ডিং এর ছাদ এ বিন্দুতে আমার বস্তুর আদি অবস্থান, এবং শেষ অবস্থান হচ্ছে মাটিতে যখন টাচ করছে বি বিন্দুতে মাটিতে। তাহলে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে অতিক্রান্ত লম্ব দূরত্বটাই কি সরণ নয়? আমরা পড়ে আসছি সরণ হচ্ছে গিয়ে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে এখন লম্ব দূরত্বটা কোন দিকে হয়েছে? খাড়া নিচের দিকে। ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ, আপনাদের মনে হইতে পারে যে ভাইয়া এটা কি বলতেছেন, আমি তো বলছি খাড়া উপরের দিকে মারতে, তাহলে তার সরণ নিচের দিকে কেমনে হইলো? বুঝছেন? আপনারা এই অবস্থান থেকে একটা বস্তুকে সোজা উপরে মারছেন, উপরে উঠছে সে, উপরে উঠে আবার সে নিচে আসছে না? নিচে আইসা যখনই সে এই অবস্থানে আসছে, বুঝছেন, এখান থেকে মারছেন, উপরে উঠছে, উঠা আবার সে নিচে এই একই অবস্থানে আসছে, তার কিন্তু স্মরণ শূন্য হয়ে গেছে এরটুকুর মধ্যে। এরপর সে এখানে এসে থেমা যায় নাই, সে এখানে এসে আবারও নিচের দিকে নামছে, আরো নিচের দিকে নামছে। তাহলে শেষ অবস্থান কিন্তু আসলে এটা না, শেষ অবস্থান আসলে কোথায় হয়েছে? এই জায়গায় হয়েছে। ঠিক আছে? এইখানে শেষ অবস্থান হয়েছে। যাই হোক, তো এই একটা বস্তু এখান থেকে ছুঁড়ে মারছেন, উপর থেকে এসে নিচে আসছে, এই হচ্ছে শেষ অবস্থান, আর এই হচ্ছে আদি অবস্থান। তাহলে স্মরণ কাকে বলে? স্মরণ হচ্ছে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী লম্ব দূরত্ব। এই জায়গাটুকুই হচ্ছে আমার জন্য স্মরণ। তো এ বি টুকুই আমার স্মরণ হয়েছে। উপরে কি উঠছে না উঠছে সেটা আমাদের ফ্যাক্টর না। আচ্ছা, এখানে একটা ঝামেলা হয়েছে মনে হয়। ঝামেলাটা হচ্ছে আমার স্ক্রিন শেয়ার যে কোনো কারণেই হোক ভেঙে গেছে। আমি অনেক কিছু বুঝাই ফেলছি এর মধ্যে। আমি জানি, খেয়ালও করি নাই যে আমার স্ক্রিন শেয়ারটা কেটে গেছে। বা যাই হোক, এখন স্ক্রিন শেয়ার আবার চলে আসছে। দেখি। ঠিক করার চেষ্টা করছি। এই তো স্ক্রিনটা আসছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে এ অবস্থান থেকে আমাদের বস্তুটা যাত্রা শুরু করছে, বি অবস্থানে বস্তুটা আসছে, কিছুক্ষণ পর পড়ছে আরকি, তাই না? সো এ থেকে ছুঁড়ে মারছেন, বি অবস্থানে এসে পৌঁছাইছে। সো বস্তুটার আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী লম্ব দূরত্বই হচ্ছে সরণ। তাহলে এই বস্তুর উলম্ব সরণ হচ্ছে কোন দিকে? নিচের দিকে। প্লেইন অ্যান্ড সিম্পল। ঠিক আছে? এটা নিয়ে আসলে আর কোনো কথা নাই। এটুকু আশা করি বুঝতে পারতেছেন। এখন তাহলে এই বস্তুর উলম্ব সরণ y কোন দিকে হইছে? নিচের দিকে হইছে। আর বস্তুর ওজন তো সবসময় নিচের দিকে, সো অভিকর্ষ ত্বরণ কোন দিকে? নিচের দিকে। দিস ইজ ওয়্যার ইট গেটস ইন্টারেস্টিং ভাইয়া। আপনাকে প্রশ্ন করা হয়েছে যে বস্তুটিকে যদি 100 মিটার উপরে খাড়া, মানে 100 মিটার উপর থেকে একই বেগে খাড়া ঊর্ধ্বে নিক্ষেপ করা হয়, তাহলে এটির ভূমিতে আসতে কতটুকু সময় লাগবে? সেই জন্য আপনারা কোন সূত্র? আপনারা এবি পথ ফলো করবেন অবশ্যই। আবার এবি পথ, এই এবি পথের জন্য সূত্র আমরা ইউজ করব s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ঠিক আছে? এখন এখানে আপনারা খেয়াল করে দেখেন আমার এখানে কোন কোন ভেক্টরের দিক কোন দিকে? অভিকর্ষ ত্বরণ কোন দিকে? নিচের দিকে। সরণ, এটা হচ্ছে y উচ্চতা না, y কিন্তু এখানে উলম্ব সরণ। বস্তুটা যখন নিচে নামতেছে yটা হচ্ছে উলম্ব সরণ। এই উলম্ব সরণ কোন দিকে? দেখতেই পাচ্ছেন নিচের দিকে। a থেকে শুরু করছে, b তে এসে পৌঁছাইছে। উলম্ব সরণ কোন দিকে? নিচের দিকে। ঠিক আছে? আমার অভিকর্ষ ত্বরণ নিচে, উলম্ব সরণ নিচে। ইনফ্যাক্ট আপনারা দেখতে পাচ্ছেন যে শেষ বেগও কোন দিকে? নিচে। শুধুমাত্র একটা ভেক্টর, সেটা কি? আদিবেগ, ঊর্ধ্বমুখী। তো এই ক্ষেত্রে এই অঙ্কের জন্য আমরা আর উপরের দিকটাকে ধনাত্মক ধরবো না, আমরা ধরবো নিচের দিকটাকে ধনাত্মক। ঠিক আছে? আপনারা চাইলে উপরের দিকটাকে ধনাত্মক ধরতে পারেন। উপরের দিক ধনাত্মক হলে তাহলে নিচের সবগুলা কি হবে? নেগেটিভ ভেক্টর হবে। তখন মানে -1 দিয়ে গুণ করে আবার একই জায়গায় আসবে। বাট সিম্পলিফিকেশনের জন্য আমরা এবার নিচের দিকটাকে ধনাত্মক ধরবো প্রসঙ্গ কাঠামোর। আপনাদের আগেই বলছি, আমাদের রেগুলার ক্লাসেও আছে, প্রসঙ্গ কাঠামো হচ্ছে একটা মানে স্থানাঙ্ক ব্যবস্থা, যেই স্থানাঙ্ক ব্যবস্থা ধরে আমরা কাজ করি। সো এখানে আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় খাড়া নিচের দিকটাকে ধনাত্মক ধরে কাজ করতে চাই। তাহলে আমার উলম্ব সরণ y ইজ ইকুয়ালস টু ইউ কোন দিকে? ইউ হচ্ছে উপরের দিকে, সো এটা হবে -u
ইন্টু টি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, কারণ জি নিচের দিকে, টি সময়ের তো কোনো দিক নাই, ঠিক আছে, ইউ নিচের দিকে, জি নিচের দিকে, ইউ উপরের দিকে, দ্যাটস ওয়াই ইউটা নেগেটিভ আসছে, ঠিক আছে। এই যে ওয়াই দেখতে পাচ্ছেন নিচের দিকে, জি নিচের দিকে, কিন্তু ইউটা উপরে বলে আমরা এটাকে নেগেটিভ দিচ্ছি। এই হচ্ছে কি আমাদের সিচুয়েশন বা ফর্মুলা। এইবার আপনার কাজ হচ্ছে জাস্ট মান বসানো। ওয়াই এর মান কত, 100 ইকুয়ালস টু ইউ এর মান কত, 98 টি প্লাস হাফ অফ 9.8 ইন্টু কত, টি স্কোয়ার, 2 দিয়ে গুণ করে দেন উভয় পক্ষকে, 200 ইকুয়ালস টু মাইনাস 98 টা 2 দিয়ে 196 হবে মনে হয়, তো 196 টি, তারপর কত, প্লাস 9.8 টি স্কোয়ার, ঠিক আছে। তো এখানে আপনি যদি একটু সাজায় রাখেন, 9.8 টি স্কোয়ার মাইনাস 196 টি মাইনাস 200 ইকুয়ালস টু 0। এই হচ্ছে আপনাদের জন্য টি এর দ্বিঘাত সমীকরণ। আপনাদের কাজ হচ্ছে এবার টি এর দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করা। সো চলেন সমাধান করি দ্বিঘাত সমীকরণ। পলিনোমিয়াল 2 ডিগ্রি, তাহলে 9.8, এর মান, বি এর মান -196 এবং সি এর মান -200 বসাই দিলাম। x1 মানে টি এর একটা মান আসতেছে আমাদের কাছে, টি এর একটা মান আসতেছে আমাদের কাছে 20.97 মিটার, মিটার বলে 97 সেকেন্ড, এবং আরেকটা মান আসতেছে কত, এর আরেকটা মান আসতেছে -0.97 সেকেন্ড। আপনারা বুঝতেই পারতেছেন সময়ের মান ঋণাত্মক গ্রহণযোগ্য নয়, সুতরাং আমাদের কাছে এই বস্তুটার মাটিতে আসতে সময় লাগবে 20.97 সেকেন্ড, ঠিক আছে, বুঝতে পারছেন আশা করি। তো এই হচ্ছে কি আমাদের এই অঙ্কটার সমস্যার সমাধান। পরবর্তী প্রবলেমে যাই। পরবর্তী প্রবলেম এটা বোধহয় আমার যতটুকু মনে পড়ে এটা চট্টগ্রাম বোর্ড 2023 সালের প্রশ্ন, এবং এইটা নিয়ে অনেকেই অনেক রকম ঘোল খাইছে এই কারণে বলতেছি, কারণ মানে এখানে অনেকের কাছে মনে হয় যে একটা জিনিস বোধহয় ক্লিয়ারলি দেওয়া নাই, তো ওই জন্য অনেকে এটা নিয়ে খুব প্যারা খায় এই অঙ্কটা নিয়ে, ঠিক আছে। চলুন অঙ্কটা পড়ি, অঙ্কটা পড়ে সমাধান করার চেষ্টা করি, তাহলে আসলে এই ঘোল খাওয়ার ব্যাপারটা বন্ধ হয়ে যাবে। চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসা প্রশ্ন, এবং এরকম একটা প্রশ্ন বোধহয় দিনাজপুর বোর্ড 2024-এও আসছে, আমি ঠিক শিওর না, আসছে হয়তো বা আসার কথা, না আসছে না, আসার কথা না আসছে, মানে এটা আসলে চট্টগ্রাম বোর্ডের না, সরি 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 সরি, এটা আমাদের জন্য এটা দিনাজপুর বোর্ডের প্রশ্ন। আসলে অনেক কিছু মাথায় থাকে না বুঝছেন। দিনাজপুর বোর্ড 2024 সালের প্রশ্ন এটা। চট্টগ্রাম বোর্ডে ভিন্ন ডাটা দিয়ে আসছে, ওইখানে ওই প্রশ্নটা একটু ক্লিয়ার ছিল, কিন্তু দিনাজপুর বোর্ডের প্রশ্নটা এতটা ক্লিয়ার না। অনেকের কাছে মনে হয়েছে, অনেক আর্গু করছে, বাট প্রশ্নটা পারফেক্ট আছে। বলা হয়েছে সমভরের দুটি গাড়ি পরস্পর থেকে 200 মিটার দূর থেকে, ঠিক আছে, সমভরের দুটি গাড়ি পরস্পর থেকে 200 মিটার দূর থেকে 15 মিটার পার সেকেন্ড এবং 20 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয়ে একটি নির্দিষ্ট সময় পরে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হলো। দ্যাটস দ্য কোয়েশ্চেন। সবাই যেটা বলে যে এই যে গাড়ি দুটা 15 এবং 20 মিটার পার সেকেন্ড বেগে গেছে, তারা কি একই দিকে গেছে নাকি পরস্পর দিকে গেছে, এটা প্রশ্নে নাকি ক্লিয়ার করে বলা নাই। হ্যাঁ, এই জন্য অনেকে বলে অঙ্কটাতে ভুল আছে, এবং অনেককেই দেখছি আমি এই অঙ্কটা করানোর সময় তারা কেউ কেউ পরস্পরের দিকে বলে, মানে অঙ্কের মধ্যে বলে যে এটা দেওয়া নাই, ভুল হয়ে গেছে, এটা দেওয়া থাকবে, এরকম টাইপের কথাবার্তা বলে। হ্যাঁ, এবং তারপর অঙ্কটা করায় দেয়। আবার অনেকে একই দিকেও করায় দেয়। আমার এখানে একটা ক্ষুদ্র রিজার্ভেশন আছে। প্রথম কথা দেখেন, আপনার কাছে বলছে 15 মিটার পার সেকেন্ড এবং 20 মিটার পার সেকেন্ড, দুইটা বেগ দিছে, দুইটা গাড়ি একই ভরের, দুইটা গাড়ি পরস্পর দিকে যাচ্ছে, মানে সরি, মানে একজন 15 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, একজন 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। দুইজন যদি কোনো কারণে একই বেগে যায়, তাহলে প্রশ্নে যেভাবে বর্ণনা দেয়, প্রথমে গাড়ির বেগ 15 মিটার পার সেকেন্ড আর দ্বিতীয় গাড়ির বেগ কত, 20 মিটার পার সেকেন্ড, এদের মধ্যে কখনোই কোনোভাবেই সংঘর্ষ হবে না। তো এই দুটা গাড়ি কোনোভাবেই আসলে একই দিকে গতিশীল না। আবার দেখেন, সমভরের দুটি গাড়ি পরস্পর থেকে 200 মিটার দূর থেকে, তো এই যে 200 মিটার দূর থেকে অগ্রসর হচ্ছে, পরস্পর থেকে 200 মিটার দূর থেকে অগ্রসর হচ্ছে, এখানে একটা বাংলা ভাষার একটা প্যাচ আছে। 200 মিটার দূরে থেকে যখন তারা অগ্রসর হয়, তারা অবশ্যই দুইজনের দিকে অগ্রসর হবে, মানে দুইজন একই দিকে অগ্রসর হবে না, তাহলে বলতো যে 200 মিটার গ্যাপ, মানে কথার একটা মার প্যাচ আছে। আমি এটা আসলে বুঝাইতে পারবো না, আমি এটা আসলে প্রশ্ন করে বুঝতেছি যে 200 মিটার দূর থেকে যেহেতু বলছে, তো বেগে যদি অগ্রসর হয় তারা দুইজনের দিকেই অগ্রসর হয়েছে, ঠিক আছে। তো অনেকেই এই অঙ্কটা নিয়ে অনেক রকম বিতর্ক করে, এবং
এই অঙ্কের ভাষাটা আমার কাছে মনে হয় অন্ততপক্ষে ইচ্ছে করে এরকম করে দেওয়া, যেন পরীক্ষা হলে এই যে এরকম একটা কন্ট্রোভার্সি হয়, আপনি কতক্ষণ ধরে চিন্তা করবেন, পাশের জনের সাথে কথা বলবেন, তার পাশের জনের সাথে কথা বলবেন, এই করতে করতে 20 মিনিট চলে যাবে, অঙ্কের সময় শেষ। ঠিক আছে? তো এই জন্যই দেওয়া, কিন্তু এইসব ব্যাপারগুলোকে মাথায় নেওয়া যাবে না। ঠিক আছে? এখানে সবথেকে বড় ক্লু হচ্ছে প্রথম জনের বেগ কম, দ্বিতীয় জনের বেগ বেশি, যদি সংঘর্ষ হইতে হয় বিপরীত দিক থেকে আসতে হবে, তাছাড়া আসলে সংঘর্ষ হওয়া সম্ভব না। এনিওয়েজ, এখন অনেকে বলবে যে ভাই আমি 20 মিটার পার সেকেন্ড বেগকে পিছনে দিয়ে দিলাম, সামনের জনের বেগ 15 মিটার পার সেকেন্ড করলাম। ওইটা করতে পারেন, কোনো সমস্যা নাই, করেন। যদি ভুল হয় তাহলে আমার দায়িত্ব না। আমার কাছে মনে হয়েছে এটা আমার মতামত, আমার অপিনিয়ন, আমি দিয়ে দিলাম আর কি। আচ্ছা, সমভরের দুটি গাড়ি পরস্পর থেকে 200 মিটার দূর থেকে, ওকে, ভালো কথা। এই হচ্ছে গিয়ে মনে করে সেই রাস্তা, যে ঐতিহাসিক রাস্তায় পানিপথের যুদ্ধ হবে, এবং পানিপথের যুদ্ধে এই হচ্ছে গিয়ে একটা গাড়ি আছে, এই গাড়িটা এম ভরের, সে 15 মিটার পার সেকেন্ড বেগে মনে করেন এক্স অক্ষের ধনাত্মক দিকে যাইতেছে, এবং আরেকটা লাল গাড়ি আছে আমাদের কাছে, টুকটুক গাড়ি। এই টুকটুক লাল গাড়িটা একই ভরের গাড়ি, ঠিক আছে, একটু সাইজে বড়, বাট ভর একই, কোনো সন্দেহ নাই। ঠিক আছে, কত বেগে বলছে? 20 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হচ্ছে। তাহলে এদের মধ্যে সংঘর্ষ হবে। তারা, সংঘর্ষ হওয়া মানে কি? সংঘর্ষ হওয়া মানে আমার কাছে হচ্ছে একজন ও অবস্থান থেকে যাত্রা করতেছে, একজন এ অবস্থান থেকে যাত্রা করতেছে, দুইজনই যখন ও থেকে একজন বি অবস্থানে আসবে, আরেকজন, আচ্ছা এটা আমি কালার কোড দিয়ে বলি, যেটা হলুদ গাড়ি, হলুদ গাড়িটা ও থেকে বি অবস্থানে আসবে, এবং লাল গাড়ি যেটা, সেটা এ থেকে বি অবস্থানে যাবে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আমার ঘটনা ঘটবে, এবং এই যে ঘটনাটা ঘটবে তখনই আসলে সংঘর্ষ হবে বা দুইটা গাড়ি মিলিত হবে। এখন যেটা এখানে লক্ষণীয় সেটা হচ্ছে গিয়ে, যেই মুহূর্তে টি ইকুয়ালস টু 0-তে 15 মিটার পার সেকেন্ড বেগের গাড়িটা যাত্রা শুরু করতেছে, সেই একই মুহূর্তে এই অবস্থান থেকে, সে একই মুহূর্তে এই অবস্থান থেকে 20 মিটার পার সেকেন্ড বেগের গাড়িটাও যাত্রা শুরু করতেছে। এখানে কোনো সন্দেহ রাখবেন না অবশ্যই, প্লিজ। ঠিক আছে, ওকে। এখন আমি ধরে নেই, ধরি ও অবস্থান থেকে এক্স মিটার দূরে এ অবস্থানে এলে প্রথম গাড়িটি, প্রথম গাড়িটি বলতে আমরা এখানে 15 মিটার পার সেকেন্ড, আচ্ছা এখানে কালার করে দেওয়ার একটা ঝামেলা আছে, আপনারা কনফিউজড হয়ে যেতে পারেন। আমি একটা কাজ করি, পুরোটা মুছে দিলাম, আমি হলুদ কালি দিয়ে আবার লিখি, ধরি ও অবস্থান থেকে এক্স মিটার দূরে বি অবস্থানে এসে প্রথম গাড়িটি, দ্যাট ইজ হলুদ গাড়িটি আমাদের চিত্র অনুযায়ী, ঠিক আছে, প্রথম গাড়িটি দ্বিতীয় গাড়ির সাথে সংঘর্ষে লিপ্ত হবে, দ্বিতীয় গাড়ির সাথে সংঘর্ষে লিপ্ত হবে। এই হচ্ছে গিয়ে ধরে নিচ্ছি আমরা, ঠিক আছে, ওকে। যদি এটাই হয় তাহলে আমরা ওবি পথের জন্য, ওবি পথের জন্য যদি সমীকরণ ডেভেলপ করতে চাই, যেহেতু আমরা ধরে নিছি যে এই ওবি রাস্তাটা হচ্ছে কতটুকু, এক্স, তাহলে আমাদের এক্স ইকুয়ালস টু হবে 15 ইন্টু টি, এক্স ইকুয়ালস টু হবে 15 ইন্টু টি। এটাকে আপনারা 1 নম্বর সমীকরণ দিয়ে ফেলতে পারেন। ঠিক আছে, এরপর আপনারা যদি এবি পথের জন্য চিন্তা করেন, এবি পথের দূরত্ব কত? ও থেকে এ অবস্থান পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 200, সিম্পল। আর ও থেকে বি পর্যন্ত অবস্থান হচ্ছে এক্স। তাহলে আমার এখানে মানে এ থেকে বি তে আসতে বেসিক্যালি কতটুকু ডিস্টেন্স ক্রস করতে হচ্ছে? চিন্তা করেন, শেষ অবস্থান বিয়োগ আদি অবস্থান, বা 200 মাইনাস এক্স। ঠিক আছে, 200 মাইনাস এক্স, এবি, তারপর এবি যে রাস্তাটুকু আছে, এই এবি রাস্তাটুকু হচ্ছে 200 মাইনাস এক্স মিটার। এই 200 মাইনাস এক্স মিটার রাস্তা অতিক্রম করতে আমার 20 মিটার পার সেকেন্ড বেগের গাড়িটার একই সময় লাগবে, 30 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, তাহলে 1 নাম্বার থেকে এক্স এর যে মানটা আছে সেটা সুন্দর করে উঠায় নিয়ে আসেন, 200 মাইনাস 15টি ইকুয়ালস টু 20টি, ওই পাশে পাঠায় দেন, 200 ইকুয়ালস টু 20 প্লাস 15 ইন্টু টি। ঠিক আছে, অথবা সময়কাল টি ইকুয়ালস টু 200 ভাগ
35। তো চলেন 200 ভাগ 35 করি, কত আসে আমরা দেখি। 200 ভাগ 35, মান আসতেছে 5.71। যেহেতু কারো মধ্যে কোনো রকম কোনো ত্বরণ নাই, সমবেগের সূত্রই তো ধরবো। 5.71 সেকেন্ড সময় পরে তারা সংঘর্ষে লিপ্ত হবে। বুঝতে পারছেন? খুবই সিম্পল ম্যাথ, কোনো সন্দেহের কোনো জায়গা নাই। খালি ওই যে একটা জায়গায় সমস্যা, যে কে কোন দিকে যাবে, দুইজনই সামনে যাবে নাকি দুইজন বিপরীত দিকে আসবে। ভাইয়া মনে রাখবেন, যেহেতু প্রথম জনের বেগ বেশি, সরি কম, দ্বিতীয় জনের বেগ বেশি, তো এদেরকে সংঘর্ষ হওয়াইতে হইলে অবশ্যই তারা বিপরীতমুখী হয়ে অগ্রসর হবে, একজন আরেকজনের দিকে অগ্রসর হবে, এবং সমভরের দুটি গাড়ি পরস্পর থেকে 200 মিটার দূর থেকে এইভাবে শুরু করছে, 200 মিটার দূর থেকে। সো আমার কাছে মনে হয় অপোজিট দিক থেকে আসবে। ঠিক আছে, এনিওয়েজ এই পেজে কিছু দরকার নাই, এটাকে ট্র্যাশে পাঠাই দিলাম। পরবর্তী পেজ বলছে চাকার ব্যাসার্ধ আর ইকুয়ালস টু 2 মিটার। একটা চাকা আছে আমার কাছে, সেই চাকার ব্যাসার্ধ দিচ্ছে কতটুকু, 2 মিটার, এবং বলছে চিত্র থেকে চাকাটি 180 ডিগ্রি ঘুরলে চুইংগামের সরণ কত। খুব ভালো কথা, আমরা একটা কাজ করি, চিত্রটাকে সামনের দিকে বাড়ায় দিই। ঠিক আছে, এই যে সরল রেখাটা দিয়ে, আচ্ছা সরল রেখাটা একটু বেশি ভালো দেখা যাচ্ছে এরকম না, মনে করেন এই যে রাস্তাটুকু আছে না, সেই রাস্তাটুকু কখনো শেষ হয় নাই, সেই সামনের দিকে অগ্রসর হয়ে বাড়ায় দিলাম। ঠিক আছে, রাস্তাটাকে রাস্তার মতো জায়গায় এই যে মিলাই দিলাম। ঠিক আছে, এই রাস্তাটা সামনে আসছে। তো কি হয়েছে, আমাদের যে চাকাটা আছে সেই চাকাটা হচ্ছে এখন, এই যে আমাদের চাকাটা একটু বড় হয়ে গেছে না, সমস্যা নাই, এটাকে একটু ছোট করে ফেলা যাবে। ছোট করে ফেলি আস্তে করে, এই যে মোটামুটি একই সাইজের চাকা হয়েছে, তাই না? মোটামুটি একই সাইজের চাকা, একটু কমায় নিয়ে আসি। হ্যাঁ, এই তো পারফেক্ট। এই যে চাকাটা আছে, মনে করেন চাকাটা ঘুরে এই পজিশনে আসলো। ঠিক আছে, এই যে চাকাটা ঘুরে এই পজিশনে আসলো, তার ফলশ্রুতিতে নিচের যে চুইংগামটুকু আছে দেখতে পাচ্ছেন, এই যে চুইংগাম দেখা যাচ্ছে, যে এই চুইংগামটা এখন এই মাথার উপরে এই টপ থেকে চলে আসবে। ঠিক আছে, এই যে মনে করেন আমার চুইংগামটা এখন এখানে চলে আসছে। আমাদের প্রশ্ন হচ্ছে চুইংগামের সরণ কত, দিস ইজ দ্য কোয়েশ্চেন। তো প্রথম কথা, চুইংগামের আদি অবস্থান, এটা হচ্ছে চুইংগামের জন্য আদি অবস্থান, চুইংগামের আদি অবস্থান। এটা হচ্ছে আপনার চুইংগামের জন্য শেষ অবস্থান। ঠিক আছে, তো সরণ কাকে বলে, সরণ হচ্ছে কোনো একটা বস্তুকণার আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী লম্ব দূরত্ব। যদি আমি এই বিন্দুটাকে এ বিন্দু বলি আর এই বিন্দুটাকে বি বিন্দু বলি, তাহলে এ বি যে সরল রেখা আছে, এই এ বি সরল রেখার দৈর্ঘ্যটাই হচ্ছে সরল রৈখিক লম্ব দূরত্ব না, আদি অবস্থান শেষ অবস্থানের। তাহলে এ বি সরল রেখার যে লম্ব দূরত্ব, সেটাই হচ্ছে কি আমাদের জন্য সরণ। ভেরি সিম্পল। এ বি সরল রেখার যদি আপনি চিন্তা করেন যে এ বি সরল রেখার দৈর্ঘ্য বের করবেন, তাহলে আপনাকে বেসিক্যালি একটা এ বি সি সমকোণী ত্রিভুজ নিয়ে চিন্তা করতে হবে। ঠিক আছে, আপনারা কি এ বি সি সমকোণী ত্রিভুজটা দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন না, আমাকে একটু জানান। একটা হচ্ছে এ থেকে সি পর্যন্ত যে রাস্তাটুকু আছে সেইটুকু, এটাকে আমি একটু ভালো মতো দেখাই। ঠিক আছে, অনেকে হয়তো বা দেখতে পাবেন না, এই যে এ থেকে সি পর্যন্ত যে রাস্তাটুকু আছে, এই রাস্তাটুকুই হচ্ছে গিয়ে আমাদের জন্য কিন্তু সমকোণী ত্রিভুজ যেটা আছে। ঠিক আছে, বুঝতে পারতেছেন, এই এ বি সি সমকোণী ত্রিভুজ, এই এ বি সি সমকোণী ত্রিভুজের এ বি বাহুর দৈর্ঘ্যটাই হচ্ছে সরণ। ঠিক আছে, আমাকে বের করতে হবে। তাহলে আমি বলতে পারি সুন্দর মতো এ বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, হ্যাঁ, এসি স্কোয়ার প্লাস সিবি স্কোয়ার। এটা নিয়ে কারো কোনো সন্দেহ রাখা উচিত না। এখন দেখেন, আমাদের যেই চাকাটার কথা বলা হচ্ছে সেই চাকাটার কেন্দ্র মনে করেন ধরেন এখানে, আর এই জায়গায় আসার পর কেন্দ্রটা মনে করেন এখানে। তো আমার চাকা এই যে কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব অতিক্রম করছে, এই দূরত্ব অতিক্রমের মুহূর্তে আমার চাকাটার খেয়াল করে দেখেন, এই অবস্থানটা বেসিক্যালি ঘুরে এই টপ পজিশনে চলে আসছে না, এখান থেকে এটা আইসা এই টপ পজিশনে চলে আসছে। খুব সিম্পল, তাই না? তাহলে এটা কি আমি বলতে পারি যে চাকাটা অর্ধ অর্ধ তার পরিসীমা রোটেট করছে? যদি ফুল চাকাটা ঘুরে আসতো, তাহলে আপনারা জানেন যে একটা বৃত্তের ফুল পরিসীমা হচ্ছে কত, 2πr। একটা বৃত্তের সম্পূর্ণ পরিসীমা হচ্ছে কতটুকু, 2πr। কিন্তু যেহেতু এই চাকাটা অর্ধেক পরিমাণ ঘুরছে, 180 ডিগ্রি ঘুরছে, 360 ডিগ্রি ঘুরলে না পুরোটা ঘুরতো, 180 ডিগ্রি ঘুরছে মানে কি, অর্ধেক ঘুরছে। অর্ধেক যদি ঘুরে থাকে, তাহলে আপনারা বলেন এই যে এসি পথের যে দূরত্ব, এই এসি পথটা কি হবে, সম্পূর্ণ পরিসীমার অর্ধেক হবে।
সো 2 পাই আর ডিভাইডেড বাই 2, 2 2 কাটাকাটি করে এসি এর দৈর্ঘ্য হবে কতটুকু আমাদের জন্য? পাই আর। ইটস দ্যাট সিম্পল। আর বিসি যেটা, বিসি পথের দৈর্ঘ্য আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে চাকার ব্যাসার্ধ আমরা বলছি কতটুকু? আর। তাহলে নিচে একটা আর, উপরে আরেকটা আর, তাহলে মোট কয়টা আর হইলো? 2টা আর হয়ে গেল না? তাহলে আমরা কি বলতে পারি যে বিসি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে বেসিক্যালি কত বলেন? 2 আর। যদি তাই হয় তাহলে এবি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার মানে কত? পাই আর হোল স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে কত? 2 আর হোল স্কোয়ার। একদম সিম্পল, ঠিক আছে? সুতরাং আপনারা এখান থেকে বলতে পারবেন এবি ইজ ইকুয়ালস টু রুট ওভার পাই প্লাস 2, দুইটাকে কমন নিয়ে, মানে বেসিক্যালি পাই স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। আসলে পাই প্লাস 2 হবে না, আমি যেটা করতে চাইছি এটা হয় নাই। তো এটা হবে পাই স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, কমন নিয়ে বাইরে হবে আর স্কোয়ার। মানে এখান থেকেও আর স্কোয়ার কমন যাবে, এখান থেকে আর স্কোয়ার কমন যাবে। আর স্কোয়ার বাইরে নিয়ে আসলে ভিতরে পাই স্কোয়ার আর 2 স্কোয়ার থাকবে, ওটাকে ব্র্যাকেটে কমন নিয়ে ফেলছি। সো আলটিমেটলি এবি ইকুয়ালস টু আসবে আর ইন্টু রুট ওভার পাই স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। ঠিক আছে? আর এর মান কত? আমাদের কাছে বলছে ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার ইন্টু পাই এর মান হচ্ছে কত? 3.1416 হোল স্কোয়ার প্লাস 4। দেখি কত আসে? 2 স্কোয়ার, সরি 2 প্লাস পাই স্কোয়ার প্লাস 4 রুট ওভার তো আছে, ইকুয়ালস টু হচ্ছে 7.45 অ্যাপ্রক্সিমেটলি। তো এবি পথ বা সরণ হচ্ছে এখানে 7.45 মিটার। আমাকে জানাবেন বুঝতে পারছেন কিনা, কিভাবে এরকম হয়েছে। আমি আরেকবার একটু জাস্ট ব্যাপারটা বুঝাই। আমার এই যে এখানে যে চাকাটা আছে, বলছে চাকাটা চিত্র থেকে 180 ডিগ্রি ঘুরছে। চুইংগামটা এখানে ছিল, 180 ডিগ্রি ঘুরলে চুইংগামটা উপরে উঠবে। পুরা যদি চাকাটা ঘুরে আসতো তাহলে চাকাটা তার কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত 2 পাই আর বা পরিধি সমান দূরত্ব অতিক্রম করতো। বা যেহেতু 180 ডিগ্রি ঘুরছে তার মানে সে অর্ধ পরিসীমা সমান দূরত্ব অতিক্রম করবে পাই আর। এটা হচ্ছে এসি। এই এসি অংশটুকুর জন্য, এসি টুকু হচ্ছে কতটুকু আমাদের জন্য? পাই আর। ও আরেকবার চলে গেছে না? তো সরি, আজকে আসলে আমার এটা খুব গরম হয়ে যাইতেছে এবং এরকম বারবার করে চলে যাইতেছে। দুঃখিত সেই কারণে। এবার হয়তো আসছে। হ্যাঁ, এবার আসছে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বাট এবার তো আসার কথা। যদি না আসে তাহলে তো সমস্যা। আসছে। এই তো, নাইস। তো যেটা বলতেছিলাম, হ্যাঁ? আমার বি থেকে সি পর্যন্ত যে জায়গাটা, বি থেকে সরি এ থেকে সি পর্যন্ত যে রাস্তাটুকু, এই রাস্তাটুকু হচ্ছে পাই আর, আর এইটুকু হচ্ছে বৃত্তের ব্যাস। সো এবি। এবি হচ্ছে আমাদের জন্য সরল। ঠিক আছে? ওকে, চমৎকার। দেখি আর কোন অঙ্ক আছে কিনা। আর বোধহয় একটা অঙ্ক আছে। ইয়েস, আরো একটা না, আসলে আরো দুটো অঙ্ক আছে। সমস্যা নাই, সমস্যা নাই। এই অঙ্কটাতে আসি। বলা হচ্ছে 120 মিটার উঁচুতে থাকা একটি গাছে থাকা একটি আমকে লক্ষ্য করে সোজা উপরের দিকে 50 মিটার পার সেকেন্ড বেগে ঢিল ছোড়া হলো, কিন্তু ঢিল ছোড়ার মুহূর্তেই আমটি বোটা থেকে খসে নিচে পড়তে শুরু করলো। দ্যাট মিনস ঢিল গিয়ে পৌঁছাইতে পারেনি, তাই না? তাহলে আমরা যদি চিত্রটা আঁকি, চিত্রটা দেখতে কেমন হবে বুঝেন? এইখানে মনে করেন আম আছে, এই হচ্ছে ধরেন আম, যদিও ওটা আপেল হয়ে গেছে না পেয়ারা হয়ে গেছে, বা ধরেন এটা আম। আর এই হচ্ছে মাটিতে আছে একটা ঢিল। আম এবং মাটিতে থাকা ঢিলের মধ্যে যে গ্যাপ, এই গ্যাপটা বলছে কতটুকু? 120 মিটার। ঠিক আছে? এই গ্যাপটা বলা হয়েছে কতটুকু? 120 মিটার। সো এখন আমরা উপরের দিকে সোজা এই ঢিলটা ছুঁড়ে মারবো কত বেগে? 50 মিটার পার সেকেন্ড বেগে আমরা ঢিলটাকে ছুঁড়ে মারবো। আর ভদ্রলোক ওইখান থেকে আম যে পড়তেছে, পড়ে গেছে, জাস্ট বোটা থেকে খসে পড়ে গেছে, তার মানে তার আদিবেগ কত? 0 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছেন? আম শালা নামতেছে নিচের দিকে, সরি বদ্দা শালা, যে আম নামতেছে নিচের দিকে আর ঢিলটা উঠতেছে কোন দিকে? উপরের দিকে। তো বলছে কখন আম এবং ঢিল ভূমি থেকে সমদূরবর্তী হবে। দ্যাট মিনস মনে করেন আম এই মুহূর্তে, একটা নির্দিষ্ট মুহূর্তে আম এখানে আসছে আর ঢিলটা এখানে আসছে, তাহলে যেই মুহূর্তে দুইজন একই লেয়ারে আছে, ঠিক আছে, সেই মুহূর্তেই তো আসলে, যেই মুহূর্তে দুইজন একই লেয়ারে আছে সেই মুহূর্তেই তো আমার আম এবং ঢিল ভূমি থেকে একই উচ্চতায় থাকবে। এবং ধরে নিচ্ছি ভূমি থেকে থাকা সেই উচ্চতা হচ্ছে ওয়াই।
এখন যদি আমাদের ঢিল উপরের দিকে y মিটার উচ্চতা অতিক্রম করে, তাহলে আমাদের যে আমটা আছে, আমটা উপর থেকে নিচে 120 মাইনাস y পর্যন্ত দূরত্ব অতিক্রম করবে। সো আম মনে করেন এ বিন্দু থেকে যাত্রা করে বি বিন্দুতে আসবে, আর ঢিলটা হচ্ছে সি বিন্দু থেকে যাত্রা করে বি বিন্দুতে যাবে। তাহলে প্রথমে আপনারা আমের জন্য এবি পথের সমীকরণ হিসেব করবেন। এবি পথের জন্য এস ইকুয়ালস টু সমীকরণ হচ্ছে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। খুব ভালো কথা। এস, এখানে এস কোথায়? নিচের দিকে। সো নিচের দিকটাকে আমি ধনাত্মক ধরি, 120 মাইনাস ওয়াই। আমরা এখানে অঙ্কের জন্য নিচের দিকটাকে ধনাত্মক ধরলাম, ঠিক আছে? 120 মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু ইউটি। ইউ এর মান কত আমরা জানি 0, কোনো সমস্যা নাই। প্লাস হাফ অফ জি কত? 9.8, এটা একটু পরে বসাইলেও সমস্যা নাই, টি স্কোয়ার। ঠিক আছে, এটাকে আপনারা 1 নাম্বার সমীকরণ দিলেন। ওকে, এটা হচ্ছে এবি পথের জন্য। এইবার আসেন বিসি পথের জন্য। বিসি পথের জন্য তার উচ্চতা কোন দিকে সে অতিক্রম করছে? উপরের দিকে। সো উচ্চতা যদি উপর, আমরা ধরে নিছি নিচের দিকটা পজিটিভ, সো উচ্চতা যেহেতু উপরের দিকে বিসি পথে, সো মাইনাস ওয়াই দিয়ে শুরু। মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস ইউটি, ঠিক আছে, প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। কেন মাইনাস? কারণ বিসি পথে আমার ঢিল উপরে উঠতেছে, তার বেগটাও কোন দিকে? উপরের দিকে। সো দিস ইজ বাই আমার দুইটাই মাইনাস মাইনাস বসছে, আমরা নিচের দিকটাকে পজিটিভ কাউন্ট করতেছি, ঠিক আছে? তো মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস 50টি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার। এটাকে আপনারা দেন 2 নম্বর সমীকরণ। খুব সিম্পল, ঠিক আছে? তো এখন আপনাদের কাজ হচ্ছে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ সলভ করা। ওকে, 1 নম্বর সমীকরণ থেকে আপনারা পাচ্ছেন 120 মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার। 2 নম্বর সমীকরণ থেকে আপনারা পাচ্ছেন কি? পাচ্ছেন মাইনাস ওয়াই। মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস 50 প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। মাইনাস 50টি, মাই ব্যাড, মাইনাস 50টি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। আপনি এখন যেটা করবেন, এই যে ওয়াই এর মান যেটা আছে, মাইনাস ওয়াই এর যে মানটা আছে, সেই মাইনাস ওয়াই এর মানটা সুন্দর করে আপনি 1 নাম্বারের যে মাইনাস ওয়াই আছে এখানে বসায় দেন। তো 120 মাইনাস ওয়াই এর জায়গায় বসবে মাইনাস 50টি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার ইকুয়ালস টু হাফ অফ জিটি স্কোয়ার। কি করছি আমরা? 2 নং হতে ওয়াই এর মান 1 নং এ বসিয়ে এই কাজ করছি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন এই হাফ জিটি স্কোয়ার এখানে আছে, এই হাফ জিটি স্কোয়ার এখানে আছে, বোথ সাইড থেকে হাফ জিটি স্কোয়ার বাদ। তাহলে 120 ইকুয়ালস টু 50টি, বা টি ইজ ইকুয়ালস টু 120 ডিভাইডেড বাই 50। 120 ডিভাইডেড বাই 50, 120 ডিভাইডেড বাই 50 কত আসে? 12/5 বা 2.4 সেকেন্ড। 2.4 সেকেন্ড সময় পরে আম এবং ঢিল ভূমি থেকে একই উচ্চতায় থাকবে, ঠিক আছে? কখন? এটা বের করে ফেললাম। এরপর প্রশ্ন করছে আমটি মাটিতে পড়ার কত সময় পর ঢিলটি মাটিতে পড়বে তা নির্ণয় করো। এই অঙ্কটা মানে ঘ নাম্বারটা আশা করি পারবেন। ব্যাপারটা বুঝছেন যে মানে আমাদের ঢিলটা কি করছে? উপর থেকে সোজা উপরে গিয়ে আবার নিচে নামছে, ঠিক আছে? তো এই টাইমটা ক্যালকুলেট করবেন কতটুকু আসে, ঠিক আছে? এবং আমটা তো শুধু, আম কি করছে? আমটা এত বিশাল রাস্তা করে নাই, আসে নাই, আম শুধু উপর থেকে নিচে আসছে। ওকে, সো এই ঢিল উপর থেকে নিচে আসার জন্য মনে করেন t1 সেকেন্ড সময় নিছে, আম মনে করেন উপর থেকে আসতে t2 সেকেন্ড সময় নিছে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে t1 মাইনাস t2 করতে হবে, কারণ বসে দেখেন প্রশ্ন বলছে আমটি মাটিতে পড়ার কত সময় পরে ঢিলটি মাটিতে পড়বে। আমটা পড়ার কতক্ষণ পর মাটিতে ঢিল পড়বে, ওই সময়ের পার্থক্যটা আপনাকে বের করতে হবে, t1 মাইনাস t2, ঠিক আছে? আশা করি পারবেন। যারা যারা দেখতেছেন তারা তারা একটু কষ্ট করে এই অঙ্কটা, এই ঘ নাম্বারটা সমাধান করে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবেন, ঠিক আছে? ওকে, এনিওয়েজ শেষ অঙ্ক বলছে 0.2 কিলোগ্রাম ভরের একটি বস্তুকে 120 মিটার উপর থেকে ছেড়ে দেওয়া হলো। খুব ভালো কথা। এই হচ্ছে একটা বস্তু, m ইকুয়ালস টু 0.2 কিলোগ্রাম, তাকে আমরা 120 কিলোমিটার উপর থেকে ছেড়ে দিছি, সরি 120 মিটার উপর থেকে ছেড়ে দিছি।
বলছে অর্ধ উচ্চতায় বস্তুটির বেগ কত হবে? অর্ধ উচ্চতায় বস্তুটির বেগ কত হবে? অর্ধ উচ্চতা মানে কি? অর্ধ উচ্চতা মানে যখন সে উপর থেকে নিচের দিকে 60 মিটার পর্যন্ত আসছে তখন তার শেষ বেগ কত হবে? ভালো কথা, খুবই ভালো প্রশ্ন। এই 60 মিটার পর্যন্ত আসতে তার জৈবিক ত্বরণ জি কোন দিকে আছে? নিচের দিকে। আমি ধরে নিচ্ছি এই আদিবেগ যখন শুরু করছে আদিবেগ হচ্ছে 0। 60 মিটার রাস্তা আসার পর তার শেষ বেগ হচ্ছে ধরে নিচ্ছি v। তাহলে আমার সূত্র তো v স্কয়ার ইজ ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2 ইনটু g ইনটু h। v square is equals to u square to 0 plus 2 into g into h. v is equals to root over 2gh মান বসায় দেন root over 2 into 9.8 into 60 root over 2 into 9 point root over 2 into 9.8 into 60 ওকে ক্যালকুলেশন করলে আসে v is equals to 34.29 meter per second v equals to 34.29 meter per second ব্যাস হয়ে গেল নাইস তাহলে আর কোনো অঙ্ক নাই আজকে আমাদের মোটামুটি 6টা অঙ্ক সমাধান করছি তার মধ্যে একটা অঙ্কের অর্ধেক মানে ঘ নাম্বারটা এই ঘ নাম্বারটা আমরা করে দেই নাই এটা বলছি যে আপনাদেরকে করতে আপনারা করে ইনশাআল্লাহ আমার ফেসবুক গ্রুপে পোস্ট করবেন আশা করি তো যদি না পারেন তাহলে কমেন্ট করে জানায়েন আর পারলেও কমেন্ট করে জানায়েন উত্তরটা কত আসে ওকে এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ সবাইকে আল্লাহ হাফেজ তাইলে